কোন একটি গ্রামে, একটা প্রত্যন্ত গ্রাম। আর বিয়ে তো বুঝতেই পারছেন, যেহেতু ওই সময় গ্রামের বিয়েগুলো অনেক দূর দূরান্ত থেকে কিন্তু আত্মীয় স্বজনরা আসে। ওই সময় যোগাযোগ ব্যবস্থা তো এতটা উন্নত ছিল না এখন যেমনটা হয়েছে। আর শীতকালে বিয়ে ছিল, তো আত্মীয় স্বজনরা দূর দূরান্ত থেকে আসবে, বিয়ে খেয়ে তো আবার দ্রুত চলে যাওয়া সম্ভব নয়। এই জন্য যেটা করতো, শীতকালে বিয়ে হলে লেপ তোশক বালিশ অনেকে সাথে করে নিয়ে আসতো, কারণ শীতকালে কিন্তু অনেকের বাড়িতে পর্যাপ্ত লেপ তোশক থাকে না। তোশক থাকলে হয়তো বা লেপ থাকে না, লেপ আছে তো তোশক নেই, বালিশের শর্ট, এটা হওয়াটাই স্বাভাবিক। আর বিয়ের সময় তো নিশ্চয়ই এত লোকের তোশক বালিশ লেপ কেউ বানিয়ে রাখবে না, এই কারণে অনেকে সাথে করে নিয়ে আসতো। এখন ওই যে কয়েকজন বন্ধু, ওই বন্ধুদের সবাইকে দাওয়াত দেওয়া হয় এবং তারা ওই দাওয়াত গ্রহণ করে এবং সেখানে যায়ও, ওই আদমদিঘি উপজেলার একটি প্রত্যন্ত গ্রামে। ওর মধ্যে একজন বন্ধু, তিনি আবার খুবই মানে ধনী ঘরের সন্তান ছিলেন। এখন বিয়ে বাড়িতে কিন্তু নর্মালি যেটা হয়, অনেক আত্মীয় স্বজন আসে, থাকার জায়গার অসুবিধা, বিভিন্ন ধরনের অসুবিধা তো হয়, এটা তো আমরা জানি। এখন ওই বন্ধুকে সে মানে যিনি হোস্ট বন্ধু, মানে যার বাড়িতে বিয়ে খেতে গেছে, এখন সে চিন্তা করছে যে আমার এই বন্ধু তো খুব অবস্থাশালী, ওকে কিভাবে এত লোকের সাথে রাখি, সেও বেশ দুশ্চিন্তায় পড়ে গেছে। তো সে সিদ্ধান্ত নিল সে সকলের সাথে তার ওই বন্ধুকে রাখবে না, তাকে আলাদা রাখবে। এবং ওই চিন্তা করে সে ভাবছে যে কোথায় রাখা যায়, কোথায় রাখা যায়। তবে ভাবতে ভাবতে একটি ঘর সে বের করে। ওই ঘরটা অনেক আগের ঘর, তার দাদাদের আমলের ঘর। ঘরটায় দিনের বেলা কাজ হয়, কিছু কিছু মালামাল রাখা রয়েছে সেই ঘরে, কিন্তু রাতের বেলা কেউ এই ঘরে থাকে না। ঘরটি ছোট ঘর, ওই ঘরে অন্য কোনো আত্মীয় স্বজনের থাকার ব্যবস্থা করা হয়নি। তখন ওই বন্ধু মানে হোস্ট বন্ধু যিনি, তিনি চিন্তা করেছেন তাহলে ওকে এই ঘরে রাখি। সে ওই ঘরে সুন্দর করে বিছানা তোশক প্রয়োজনীয় জিনিস যেগুলো লাগে শীতকাল যেহেতু, সেগুলো দিয়ে দিয়েছে এবং রাতের বেলা তাকে ওই ঘরে এনে শুইয়ে দিয়ে যায় এবং বলা যায় যে তুমি এখানে থাকো, কোনো সমস্যা নেই, যে কোনো সমস্যা হলে ডাকবা, যেহেতু বিয়ে বাড়ি আমরা অনেকেই জেগে থাকবো, কোনো সমস্যা নেই। তো সেও তার বন্ধুকে ধন্যবাদ দেয়, কারণ বিয়ে বাড়িতে এই ধরনের একটা সুন্দর থাকার ব্যবস্থা যে হয়েছে এটাও তার চিন্তায় ছিল না। সে রাতের বেলা খাওয়া দাওয়া করার পর যথারীতি শুয়ে পড়ে। রাত আনুমানিক কটা সেটি তার মাথায় নেই বা সেটি সে জানেও না। হঠাৎ করে তার খুব শীত লাগা শুরু করেছে ঘুমের ঘোরে। সেখানে কিন্তু পর্যাপ্ত তোশক, মানে তোশক বলতে যেটা বোঝাচ্ছি যে নিচ থেকে যেন ঠান্ডা উঠে না আসে এই জন্য তোশক, মোটা তোশক ছিল এবং বেশ মোটা সোটা একটা লেপও ছিল। ঠান্ডা লাগার কথা না, কিন্তু ঠান্ডায় তার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর সে বুঝতে পারে কেন তার ঠান্ডা লাগছে, কারণ সে দেখতে পায় যে জানালাটি সে ঘুমানোর আগে বন্ধ দেখেছে ওই জানালাটি খোলা এবং ওই খোলা জানালা দিয়েই ঠান্ডা আসছে। তখন সে চিন্তা করে যাই ওই জানালাটি বন্ধ করে দেই। তো বন্ধ করার জন্য যখনই সে উঠবে, হঠাৎ করে দেখে তার পাশে অপরূপা সুন্দরী এক নারী শুয়ে আছে। সে ওই মহিলাকে দেখে খুব অবাক হয় এবং ভয়ও পায়। অবাক হওয়ার পেছনে কারণ হলো যে ঘরের দরজা ছিল বন্ধ, ওই ঘরে একটাই দরজা মানে ঢোকার জন্য। তাহলে এই মেয়েটা এখানে কিভাবে ঢুকলো, এটা হলো অবাক হওয়ার কারণ। আর ভয়ের কারণটা হলো যেহেতু বিয়ে বাড়ি, আত্মীয় স্বজন অনেক মেয়ে সদস্যরাও এসেছে, হয়তোবা রাতের বেলা বের হয়েছে যে কোনো কারণে ওয়াশরুমে যাওয়ার জন্য। দেখা যাচ্ছে যে একই রকমের ঘর রয়েছে উঠানে, সে ভুল করে হয়তো এই ঘরে কোনোভাবে ঢুকে পড়তে পারে এবং অন্ধকারের মধ্যে সে বিছানা পেয়েছে, সে শুয়ে পড়েছে।
সে বুঝতে পারেনি যে তার পাশে কেউ আছে এবং সে ওটা পুরুষ মানুষ রয়েছে, এটা সে বুঝতে পারেনি হয়তোবা। এখন যদি হঠাৎ করে তার ঘুম ভেঙে যায় এবং ঘুম ভাঙার পর সে যদি দেখে যে পাশে একটা পুরুষ মানুষ বসে আছে, সে তো বিশাল জোরে চিৎকার চেঁচামেচি করবে, গ্রামে এই বাড়ির লোকজন জড়ো হয়ে যাবে, গ্রামের লোকজন জড়ো হয়ে যাবে, তখন একটা সম্মানের একটা ব্যাপার। এই চিন্তা করে সে ভয়ও পাচ্ছে এবং সে মেয়েটির দিকে তাকিয়ে আছে। সে ডাকবে এমন একটা সময় হঠাৎ করে ওই মেয়েটি ঘুম থেকে জেগে ওঠে। জেগে উঠে বলে, তুমি ঘুম থেকে উঠে গেছো? তো আমাকে ডাকোনি কেন? আমাকে ডাকতে পারতা, কিছু লাগবে তোমার? মানে মেয়েটি এমন ভাবে তার সাথে কথা বলছে, মনে হচ্ছে যে কত দিনের চেনা, কত দিনের পরিচয়। এরকম কথা শুনে ওই ছেলেটি আরো অবাক হয়। সে জিজ্ঞেস করে, তোমার নাম কি? বলে, আমার নাম জেসমিন। তখন ওই মেয়েটিকে দেখে ওই ছেলে ভয়ে মানে ঢোক গিলতে শুরু করে, যে এখন কি করবে সে বুঝতে পারছে না। তো মেয়েটির আচরণও খুব স্বাভাবিক এবং খুবই ভালো আচরণ করছে। তো ওই ছেলেটার এই অবস্থা, মানসিক অবস্থা বুঝতে পেরে ওই মেয়েটি বলে, বুঝতে পেরেছি তুমি ভয় পেয়েছো, তুমি পানি খাবা? তখন ওই ছেলেটি বলে, হ্যাঁ পানি খাবো। তখন সে বলে যে ঠিক আছে, তুমি একটু ওয়েট করো, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। এই কথা বলে সে ওই জানালার কাছে গিয়ে দাঁড়ালো। তো জানালার কাছে গিয়ে সে দাঁড়ানোর পর ওই ছেলেটি বাইরে থেকে কল চাপার আওয়াজ শুনছে। কল চাপলে যেরকম আওয়াজ হয় অমন আওয়াজ শুনছে। তো এইরকম আওয়াজ অল্প কয়েক সেকেন্ড শোনার পর সে দেখতে পায় ওই মেয়েটি একটি কাচের জগ এবং একটি কাচের গ্লাস নিয়ে এসেছে। ওই সময় কিন্তু কাচের জগ পাওয়াটা বিশেষ করে গ্রাম অঞ্চলে খুব টাফ ছিল। এক ধরনের জগ অবশ্য পাওয়া যেত, কিন্তু সেটা ওই ধরনের জগ নয়, সেটা অনেক উন্নত মানের একটি জগ এবং গ্লাসটা অনেক উন্নত মানের। গ্রামে আসলে ওই সময় এগুলো কল্পনা করা যেত না, ওই বিশেষ করে প্রত্যন্ত গ্রামে। তখন সে তাকে পানি দেয়, সে পানি খাবে, তখন বলে, দাঁড়াও এখনই পানি খেও না, শুধু পানি খেলে কেমন হয়, তোমার জন্য আমি আরো কিছু খাবারের ব্যবস্থা করি। এ কথা বলে মেয়েটি ঘরের একটি প্রান্তে চলে যায় এবং একটি আলমিরার মতো রয়েছে, একটা কাঠের মতো, সে ওটা খোলে এবং ওর মধ্য থেকে বেশ কিছু ধরনের মিষ্টি এবং কিছু ফলমূল নিয়ে আসে। ওই ফল এবং মিষ্টি দেখে ওই ছেলেটি আরো অবাক হয়। কারণ হলো ওই মিষ্টি যেগুলো, এই মিষ্টি এই গ্রাম অঞ্চলে কেউ বানায় না। পাওয়া যায় বগুড়া শহরে পাওয়া যায়, কিন্তু এখানে এই মিষ্টি কিভাবে এলো এবং একদম ফ্রেশ মিষ্টি। সে চিন্তা করে যে হয়তোবা বিয়ে বাড়িতেও কেউ হয়তোবা নিয়ে এসেছে, আত্মীয় স্বজনদের মধ্যে হতেও পারে। কিন্তু এমন ফল তার সামনে দেয়, দেখা গেল ওই ফলের সিজন সেটা না, অন্য সিজন। আর গ্রামে এত ফ্রেশ ফল, বিশেষ করে এত দামি ফল পাওয়ারও কথা নয়। সে এই চিন্তাটাও করে যে আত্মীয় স্বজনদের মধ্যে কেউ নিয়ে এসেছে হয়তোবা। তো যাই হোক, সে ফল খায় এবং মেয়েটি খুব হেসে সুন্দর করে মৃদু ভাষায় তার সাথে কথা বলছে। সে এভাবে সারাটা রাত কথা বলতে বলতেই কাটিয়ে দেয়। একটা সময় পর সে নিজেকে একা আবিষ্কার করে ঘুমন্ত অবস্থায়, মানে ঘুম থেকে সে জেগে উঠেছে, আশেপাশে কেউ ছিল না। এখন ঘুম থেকে জেগে ওঠার পর সে দেখে ঘরের দরজা কিন্তু বন্ধ, জানালাও বন্ধ। সে উঠে ওই মেয়েটিকে বাইরে খুঁজতে থাকে, কারণ আত্মীয় স্বজনদের মধ্যে তো অনেকেই এসেছে, নিশ্চয়ই তার মধ্যেই এই মেয়েটি হবে। সে খুঁজতে থাকে, কিন্তু খুঁজে আর কোথাও তাকে পায় না। সে একটা পাগলের মতো হয়ে যায় ওই মেয়েটিকে মানে খুঁজতে গিয়ে, এবং এমন কিছু পাগলামি শুরু করে, প্রিয় লিসেনার্স, এগুলো শুনলে আপনারাই বিরক্ত হবেন যে এমন পাগলামি আসলে ওই পরিবেশে করা ঠিক কিনা। কারণ ওই বিয়ে উপলক্ষে তার বন্ধু যে হোস্ট আর কি, অনেক আত্মীয় স্বজন এসেছে, তাদের কন্যারা এসেছে বা আরো যারা মহিলা তারা এসেছে। আর ও কি করছে, যেখানে মহিলা সেখানে ঢুকে যাচ্ছে।
কোনো ঘরের মধ্যে মহিলা আছে, কথা নাই বার্তা নেই, হুট করে ঢুকে পড়ছে। কোনো মহিলা সাজুগুজু করছে, সবাই যেহেতু বিয়ের অনুষ্ঠানে এসেছে, কথা নাই বার্তা নাই, সেখানে ঢুকে যাচ্ছে এবং ঢুকে ওই মেয়েটাকে খুঁজছে, ওই জেসমিন মেয়েটাকে খুঁজছে। কিন্তু সে ওই মেয়েটাকে আর খুঁজে পাচ্ছে না। সে তার বন্ধুকে বারবার বলে যে এই জেসমিন কোথায়। এখন তারও বন্ধু বলে জেসমিন, জেসমিন হওয়ার কে? বলে হ্যাঁ এখানে আসছে জেসমিন। এখন সে তো আর বলছে না যে রাতের বেলা এভাবে কথা হয়েছে, এটা বলছে না, বললে কেমন শোনা যাবে, এই কারণে বলে জেসমিন নামে তো কেউ নাই। তার ওই বন্ধু বলে না না না, আমাকে তুই মিথ্যা বলছিস, জেসমিনের সাথে আমার কথা হয়েছে। তো বলে কখন কথা হলো? বলে রাতের বেলা কথা হয়েছে। এখন তার এই ধরনের পাগলামি যখন বাড়তে থাকে, তখন তার বন্ধু তাকে বলে যে দেখ, তুই এইভাবে যেভাবে ডিস্টার্ব করছিস অন্যদেরকে বিয়ে বাড়িতে, এটা তো খুবই দৃষ্টিকটু দেখা যাচ্ছে, মহিলারা খুব বিরক্ত হচ্ছে এবং আমাকে অনেক আজে বাজে কথা বলছে, তো এই কাজটা করা ঠিক হচ্ছে না। তখন বলে তাহলে ওই জেসমিন মেয়েটাকে আমার সামনে এনে দে। তখন বলে যে ঠিক আছে, তার চেহারার বর্ণনা দে। সেসব বর্ণনা দেয়, কিন্তু তার ওই বন্ধু, হোস্ট বন্ধু বলে যে এই রকমের চেহারার কোনো মেয়ে তো আছে বলে, বিশেষ করে আমাদের বাড়িতে এসেছে বলে আমি জানি না, এবং আশেপাশের কয়েকটা বাড়িতে আছে বলেও আমি জানি না। এই মেয়ের মানে যে নামটা বলা হয়েছে, এই নামের মেয়ে এই গ্রামেও আছে কিনা সেটাও তার জানা নাই। কিন্তু তার ওই বন্ধু কিছুতেই বিশ্বাস করে না। সে চিন্তা করে হয়তোবা তাকে মিথ্যে বলা হচ্ছে, এবং সে তার সাথে খারাপ ব্যবহার শুরু করে দেয়। তখন কি করে, তার বন্ধু বলে আচ্ছা ঠিক আছে, আমি আমাদের বাড়িতে যত মহিলা আসছে প্রত্যেকটা মহিলার সামনে তোকে নিয়ে যাব, তুই দেখ যে এর মধ্যে সে আছে কিনা। সেইভাবে প্রত্যেকটা মহিলার সামনে, মানে শিশু থেকে শুরু করে নিয়ে বয়স্ক মহিলা প্রত্যেকের সামনে তাকে নিয়ে যায়। যে সমস্ত মহিলারা পুরুষদের সামনে আসতেও চাইতো না, তারপরেও ওর ওই পাগলামির কারণে, মানে পরিবেশ মানে শান্ত রাখার জন্য তারা তার সামনে আসতে বাধ্য হয়। কিন্তু প্রত্যেককে দেখার পরেই সে বলে না না, এর মধ্যে তো সে নাই। তখন তার বন্ধু বলে এখন বাকি আছে শুধু একজন, সেটা হলো আমার নিজের আপন ছোট বোন, যার বিয়ে, মানে যে কনে, সেই বাকি আছে শুধু। তুই তাকে দেখবি, চল তাকেও তোকে দেখাবো। তাকেও দেখায়, বলে যে না এই মেয়েও না। তখন বলে তাহলে তো আমাদের এখানে তো আর কোনো মেয়ে নেই। কিন্তু ও তো কথা মানে না, শোনে না। সে কি করে, সে ভাঙচুর শুরু করে ওই বাড়িতে। খাবারের টেবিল ফেলে দিচ্ছে, জগ আছড়ে ফেলছে, গ্লাস ভাঙছে, প্লেট ভাঙছে। এই সিচুয়েশনে মানে সবাই বলে এই ছেলেটা বদ্ধ উন্মাদ হয়ে গেছে। সে দ্রুত তার বাড়িতে খবর দাও। তখন কিন্তু এই মোবাইল ফোনের যুগ ছিল না, টেলিফোনের যুগ ছিল। যেহেতু ওদের অবস্থা ভালো ছিল, ওদের বাড়িতে টেলিফোন ছিল, তো টেলিফোনের নাম্বারটা আবার ওদের এক বন্ধুর কাছে ছিল। তখন কি করে, দ্রুত ওই প্রত্যন্ত অঞ্চল থেকে সরে গিয়ে সেই আদমদিঘিতে যায়, কোনো কোনো মানে মাধ্যম খুঁজে বের করার চেষ্টা করে। তো এমনই একটা মাধ্যম দিয়ে সেই বাড়িতে ফোন করা হয় যে এই অবস্থা, আপনারা দ্রুত আসেন। তখন ওই ছেলের মামা চাচারা আসে। আসার পরে ওই ছেলে কিছুতেই যেতে চায় না, বলে জেসমিনকে বিয়ে না করে আমি যাব না, ওকে না নিয়ে আমি যাব না। তখন ওকে খুব কৌশলে বোঝানোর চেষ্টা করে, বিশেষ করে তার মামা বলে ঠিক আছে, তুমি এইভাবে তাকে বিয়ে করবা কেন, চলো আমরা বাড়িতে যাই, আমরা খুব সুন্দর করে কথাবার্তা বলে একটা নিয়ম মাফিক আলোচনার মাধ্যম দিয়ে সুন্দর করে বিয়ে করে নিয়ে যাব। এইভাবে কি বিয়ে হয়? আমরা আসবো, বরযাত্রী হয়ে আসবো, তো এইভাবে তোমাকে ধরে নেওয়ার জন্য আমরা আসবো কেন? আর এটা কি কোনো পরিবেশ বিয়ে করার জন্য? মানুষ কি বলবে? সুন্দরভাবে তুমি আসো। তো এইভাবে তাকে সুন্দর করে বুঝিয়ে শুনিয়ে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, কিন্তু সে কিছুতেই বোঝে না, বলে না আমি বিয়ে না করে এখান থেকে যাবই না। মানে সে এমন পাগলামি শুরু করে যে ওই বাড়িতে বিয়ে ভণ্ডুল হয়ে যাওয়ার মতো অবস্থা, মানে যেই মেয়ের বিয়ে সেই মেয়ের বিয়েই হয় না, এমন গোলমাল ফাসাদ শুরু হয়ে যায়। ওদিকে ছেলে পক্ষের লোকজন আসবে, তারা যদি এসে দেখে যে এই ধরনের গোলমাল, তাহলে কি অবস্থা হবে? তো সিচুয়েশন ট্যাকেল দেওয়ার জন্য ওই ছেলের আত্মীয় স্বজনরা ওই ছেলেকে হাত পা বেঁধে ভ্যানে করে নিয়ে যেতে বাধ্য হয়, কারণ এছাড়া তাকে কোনোভাবে সেখান থেকে সরানো যাচ্ছিল না। সে ওই জেসমিনকে নিয়েই যাবে, এবং তার ক্ষোভ ওই জেসমিনকে সামনে আনা হচ্ছে না।
যাই হোক, তাকে নিয়ে যাওয়া হয়, কিন্তু তার অস্বাভাবিক আচরণ বাড়ির প্রত্যেকে বুঝতে পারে, বিশেষ করে ছেলের বাড়ির। তখন তারা একটা কবিরাজকে দেখায়। কবিরাজকে দেখানোর পর কবিরাজ বলে যে এই ছেলের উপর একটা পরীর প্রভাব আছে, ওকে যদি দ্রুত বিয়ে দেয়া যায় তাহলেই এই সমস্যার সমাধান হবে, নতুবা এই সমস্যার কোনো সমাধান হবে না, বরং অবস্থা আরো খারাপ হতে থাকবে, উন্মাদ হয়ে যাবে। কিন্তু এই ছেলেকে যে বিয়ে করবে তারও বেশ কিছু সমস্যা দেখা দেবে, তাকে অনেক কষ্ট সহ্য করতে হতে পারে। তখন বাড়ির লোকজন দ্রুত তার বিয়ের জন্য পাত্রী দেখা শুরু করে এবং একটি মেয়ে পেয়েও যায়। তো মেয়ের পরিবার ওই ছেলের পরিবার সম্পর্কে খুব ভালোভাবেই জানতো, ছেলেকেও চিনত, কিন্তু ছেলের এই যে নতুন করে যে সমস্যা সৃষ্টি হয়েছে এই সমস্যা সম্পর্কে জানতো না। এখন ছেলেও কিন্তু বিয়ে করতে চায় না, কারণ হলো যে সে ওই জেসমিনকে বিয়ে করবে। যাই হোক, কোনোভাবে বুঝিয়ে শুনিয়ে বিয়ে দিয়ে দেওয়া হয়। বিয়ে দেওয়ার পর ছেলেটা একদম স্বাভাবিক, আর কোনো সমস্যা নেই, একদম সুস্থ স্বাভাবিক। কিন্তু ওই যেই মেয়েটা ওই ছেলেকে বিয়ে করেছিল, সে স্বপ্নে একটা মেয়েকে দেখে। ওই মেয়ে বলে যে তুই আমার সতীন হয়ে গেলি রে, তোর তো আমি শাস্তি দিয়ে ছাড়বো। এরকম মাঝে মাঝে স্বপ্নে সে এই কথা শুনতো, কিন্তু এমনি যে খুব বেশি ক্ষতি টতি করতো তা না। ওই মেয়ের মানে শারীরিকভাবে খুব যে বেশি ক্ষতি করেছে তা না, কিন্তু ওই মেয়েটা কয়েকবার গর্ভবতী হলেও কোনো এক রহস্যজনক কারণে তার গর্ভের সন্তান মারা যেত। বেশ কয়েকবার ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু এই সমস্যার কোনো সমাধান মানে ডাক্তার দিতে পারেনি। তারা বিভিন্ন ধরনের মেডিকেল ব্যাখ্যা দিয়েছে, মেডিকেল সায়েন্স রিলেটেড ব্যাখ্যাগুলো দিয়েছে, কিন্তু কোনো ব্যাখ্যাই মূলত মানে সত্য মানে ঘটনা বা বাস্তবতার সাথে মেলে নাই। রহস্যজনক কারণেই ওই গর্ভের সন্তান মারা গিয়েছে, কয়েকবার এরকম হয়েছে। এরপরে অনেক ভালো একজন হুজুর দেখানো হয়। সে হুজুর দেখানোর পরে দীর্ঘ চেষ্টার পর ওই পরীর হাত থেকে ওই ভাই নিষ্কৃতি পায়। কিন্তু পরী যাওয়ার সময় বলে যায় যে আমি চলে যাচ্ছি, কিন্তু ওই ছেলের আমি একটা বড় ধরনের ক্ষতি করে দিয়ে যাব। জানে না মারলেও ওর বড় একটা ক্ষতি আমি করব, তাতে করে সারা জীবন ও এইটার গ্লানি বহন করে। এখন তারা বলে যে ওই ছেলেটার তো কোনো দোষ নেই, তুমি তো তার কাছে আসছিলা, তাহলে ওকে কেন তুমি ডিস্টার্ব করছো, কেন স্বাভাবিক জীবন যাপন করতে দিচ্ছ না? তখন সে বলে যে ওকে এইভাবেই চলতে হবে, ও বিয়ে করলো কেন, ওই কল্পনার জগৎ নিয়েই থাকবে। বলে এটা তো কোনো কথা না, একটা মানুষের জীবন তো এভাবে চলতে পারে না। বলে তাকে এইভাবেই চলতে হবে, যেহেতু ও আমাকে সারা অন্য চিন্তা সে শুরু করেছে, সে বিয়ে শাদী করেছে, তার ওয়াইফ নিয়ে সে ভালো আছে, এটা আমি সহ্য করব না, কিন্তু ওকে আমি একটা ক্ষতি করবই, হয়তোবা জানে মারবো না। তো যাই হোক, এর কিছুদিন পরে ওই ভাই খুব মারাত্মক একটা রোড অ্যাক্সিডেন্ট করে। রোড অ্যাক্সিডেন্ট করার ফলে তার মৃত্যু না হলেও তার কোমর খুব মারাত্মকভাবে ইনজিউর্ড হয়, এবং এমন ইনজিউর্ড হয় যে দুই পাশে, কোমরের দুপাশে রড ভরা থাকে না, যেটা ওই যে অপারেশন করে রড ভরে রাখে, ওরকম রাখা ছিল দীর্ঘদিন। তারপরে সেই রড খুলে ফেলা হলেও উনি স্বাভাবিকভাবে আমরা যেভাবে কোমর মুভ করি, ডানে বায়ে মুভ করি, উনি এভাবে করতে পারেন না। পরবর্তীতে ওনার সন্তানাদি হয়েছে, ওনারা এখন অনেক ভালো আছেন, ওই সমস্যা এখন আর নেই। কিন্তু ওনার কোমরের সমস্যাটা, এটা ওনার যতদিন জীবিত থাকবেন এটা থাকবে, কিছু করার নেই, কারণ এটা অ্যাক্সিডেন্ট একটা হয়ে গেছে। আর ওই যেই পরীটা তার কাছে এসেছিল, ওই ঘরটা যেহেতু অনেক পুরাতন, ওই ঘরে পরীদের আসা যাওয়া ছিল, আর এই কারণেই ওই বাড়ির লোকজন ওই ঘরে ঘুমাতো না। আর বিয়ে অনুষ্ঠান উপলক্ষে যেহেতু সে ওই ঘরে ঘুমিয়েছিল, এই কারণেই মূলত ওই পরীর
প্রভাব তার উপর পড়েছিল। প্রিয় লিসেনার্স, এই ঘটনা থেকে আমরা একটা বিষয় কিন্তু শিখতে পারি, সেটি হচ্ছে যে ঘরে কেউ থাকে না, হুট করে সেই ঘরে কাউকে রাখতে দেয়া উচিত না। আমি যদি জানি যে ওই ঘর দীর্ঘদিন ধরে অব্যবহৃত আছে, সেখানে হুটহাট করে কোনো একজন মানুষকে থাকতে দেওয়া উচিত না। আর আমি যদি জানি যে এই ঘরে কোনো সমস্যা আছে, তাহলে তো আরো উচিত না। না জেনে হয়তো বা কাউকে থাকতে দেয়া যায়, সবসময় যে সমস্যা হবে তা না, কিন্তু সমস্যা কখন হবে? আমি যদি জানি যে এই ঘরে সমস্যা আছে, তখন যদি আমি কাউকে সেখানে রাখি। এখন ওই বাড়ির লোকজন সেটা জানতো কি জানতো না সেটা আমরা জানতে পারিনি, তবে যেহেতু অনেক পুরাতন ঘর, লোকজন রাত্রে সেখানে থাকতো না, এমনিতেও সেখানে কোনো একটা পরি বা জিনের আনাগোনা থাকতেই পারে। সেই কারণেই হয়তোবা ওনার সঙ্গে এই ঘটনাটি ঘটেছিল। ঘটনাটি পরি রিলেটেড ঘটনা হলেও এটি একটু অন্যরকম ঘটনা, কারণ পরি রিলেটেড ঘটনা আমরা ইতোপূর্বে বেশ কিছু বলেছি, কিন্তু এই ঘটনাতে খুবই অন্যরকম একটি ফিলিংস আমি পেয়েছি। আশা করছি আপনাদেরকেও সেই ফিলিংসটি শেয়ার করে আনন্দ দান করতে সক্ষম হব ইনশাল্লাহ। চলে যাচ্ছি মূল ঘটনায়। ঘটনাটির সময়কাল নির্দিষ্ট করে বলা যায় না, তবে এটি অনেক আগের ঘটনা বলে তিনি উল্লেখ করেছেন। জয়পুরহাট জেলার প্রত্যন্ত অঞ্চলের কোনো একটি গ্রামে এটি ঘটেছিল এক সম্ভ্রান্ত গৃহস্থ পরিবারের একজন ব্যক্তির সাথে। ওই ব্যক্তি, উনি অনেক সহায় সম্পত্তির মালিক ছিলেন, আর সহায় সম্পত্তির মালিক হলেও ওনার একটি মাত্র ছেলে সন্তান ছিল, অন্য কোনো সন্তানাদি ছিল না। উনি এবং ওনার স্ত্রী তার ছেলে সন্তানকে খুবই ভালোবাসতেন এবং সেটাই স্বাভাবিক। বড় হতে থাকে তার ছেলে, যখন পরিণত বয়স হয় তখন তাকে আরো একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দেন। বিয়ের মাত্র 2 থেকে 3 মাসের মাথায় অজানা কোনো এক রোগে হঠাৎ করে অসুস্থ হয়ে তার ছেলেটি কোনো ধরনের কোনো চিকিৎসার সুযোগ না দিয়ে মহান আল্লাহ রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চলে যান। একমাত্র ছেলের মৃত্যুতে ওই গৃহস্থ এবং তার স্ত্রী খুবই ভেঙে পড়েন, কারণ তাদের এই বিশাল যে সহায় সম্পত্তি কে দেখবে, দেখার তো কেউ নেই। এভাবে যখন তারা বিলাপ করতে করতে দিন পার করছিল, এমন সময় তাদের ঘরে আসে এক সুসংবাদ। তারা জানতে পারেন তাদের ছেলের স্ত্রী সন্তান সম্ভবা। একথা শোনার পর তাদের খুশির আর অন্ত থাকে না। তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে থাকে যে যাক, আল্লাহ আমাদের সন্তানকে তুলে নিয়ে গেলেও তার একটা স্মৃতি আল্লাহ দিচ্ছেন, এবং আমাদের এই যে বিশাল সহায় সম্পত্তি, এটার একজন যোগ্য উত্তরাধিকারী আসছে। তারা অপেক্ষায় থাকে কবে সন্তান ভূমিষ্ঠ হবে। প্রকৃতির নিয়মে যথা সময়েই তাদের ছেলের স্ত্রী সন্তান জন্মদান করেন, একটি ছেলে সন্তান হয়। তাদের নাতিকে ঘিরে তাদের আনন্দের শেষ নেই। স্পেসিফিকভাবে ওই যে যিনি বৃদ্ধ, যিনি গৃহস্থ ছিলেন, উনি ওনার নাতিকে খুবই খুবই ভালোবাসতেন এবং এক মুহূর্ত চোখের আড়াল করতেন না। এমনকি তার মায়ের থেকেও, মানে ওই বাচ্চার মায়ের থেকেও, মানে বাচ্চার দাদা তাকে বেশি ভালোবাসতেন। যেহেতু তার একমাত্র ছেলে মারা গেছে, এই ছেলের একমাত্র স্মৃতি এটি, তাই নাতির প্রতি তার ভালোবাসার বিন্দু মাত্র কোনো ঘাটতি ছিল না, এবং অধিক ভালোবাসাই মূলত একটি বিপদ ডেকে আনে বা একটি সমস্যার সৃষ্টি করে, এবং এই সমস্যাটাই মূলত আজকের ঘটনার মূল উপজীব্য। ওই বাচ্চা ছেলেটি আস্তে আস্তে বড় হতে থাকে। সে যখন 7-8 বছর বয়স, তখন একটি বিষয় তার দাদা লক্ষ্য করেন। বাচ্চার যে মা এবং শাশুড়ি একসাথে ঘুমাতো, কিন্তু বাচ্চা কি করতো, তার দাদার সাথে ঘুমাতো, এবং দাদা সে তার নাতিকে ছাড়া রাত্রে ঘুমাতেই পারতো না।
এভাবেই চলছিল। কিন্তু যখন 7-8 বছর বয়স হয় তখন তার দাদা লক্ষ্য করে যে প্রতিদিন সে তার নাতিকে নিয়ে খাটে ঘুমায়, কিন্তু ঘুম থেকে জেগে দেখে সে মাটিতে শুয়ে আছে। সে বুঝতে পারে না কি ব্যাপার, সে কখন মাটিতে নামলো। প্রথম দিকে সে তার নাতিকে ঠাট্টা করে বলে যে দাদু, তুমি আমাকে রাতের বেলা ধাক্কা দিয়ে নিচে ফেলে দাও কেন? তখন তার নাতি বলে যে কই না দাদু, আমি তো তোমাকে ফেলি না। তখন বলে না, তুমি তো ফেলো। যাই হোক, এভাবে কয়েকদিন যায়, কিন্তু একটা পর্যায়ে ওই বাচ্চার দাদা সে খুবই বিরক্ত হয় নাতির উপরে, যে একে আমি এত ভালোবাসি, এ প্রতিদিন রাতের বেলা আমাকে খাট থেকে ফেলে দেয়। একদিন তার নাতিকে খুব করে বকাঝকা করে, মানে ওটাই ছিল আসলে তার প্রথম বকাঝকা তার নাতিকে। তখন তার নাতি বলে যে দাদা, আমি তো তোমাকে ফেলি না, কেউ এসে তোমাকে খাট থেকে নিচে নামিয়ে দেয়। এই কথাটি তার দাদার মনে ধরে যে আসলেই তো তার নাতির তো বিছানা থেকে তাকে নামিয়ে দেওয়ার কথা না, তাহলে প্রতিদিন একই ঘটনা কিভাবে ঘটে? তার নাতির শরীরে এত শক্তি নেই এভাবে একটা উঁচু লম্বা ভারী মানুষকে সে বিছানা থেকে নিচে রেখে দেবে। এটা আসলে কি কারণে হয় সে দেখবে। সে এক রাত্রে কি করে, মানে ঘুমের ভান করে শুয়ে থাকে। রাত যখন খুব গভীর হয়ে যায়, রাত 12টা 12:30 হয়ে যায়, তখন সে কিছু শব্দ শুনতে পায়, কিছু বাচ্চা কাচ্চারা হাসাহাসির শব্দ, এবং সবগুলো বাচ্চাই মেয়ে বাচ্চা। এই মেয়ে বাচ্চাগুলো কি করে, ঘরের ভেতরে ঢুকে পড়ে, কারণ ঘরের দরজা একা একাই খুলে যায়, ঘরের মধ্যে ঢুকে পড়ে, ঢুকে তার যে নাতি তাকে ডাকে এবং ঘুম থেকে জাগিয়ে তোলে। ঘুম থেকে জাগানোর পর কি করে, ওই যে ছোট ছোট মেয়ে বাচ্চারা তারা কি করে, তার নানাকে দাদাকে, ওই বাচ্চার দাদাকে আর কি, ওই বিছানা থেকে নিচে নামিয়ে দেয়। তারপর ওই ছেলে বাচ্চাকে নিয়ে উঠোনে যায় এবং তারা বাচ্চাদের খেলা খেলে। বাচ্চার দাদা কিন্তু স্পষ্টভাবে সব দেখতে পাচ্ছে কি হচ্ছে না হচ্ছে, কিন্তু সে একদম চুপ করে থাকে, সে কিচ্ছু বলছে না। ফজরের আজানের আগ দিয়ে ওই যে মেয়ে বাচ্চা যারা আসছে 5-7 জন, তারা ওই বাড়ির পাশে একটি জঙ্গল রয়েছে, ওই জঙ্গলের দিকে চলে যায় এবং তার নাতি ঘরে ঢুকে পড়ে। ঢোকার পরে দরজা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় এবং তার নাতি বিছানার উপর শুয়ে পড়ে। এই ঘটনাটি ওই লোকটি যখন দেখে, দেখার পর একজন ভালো কবিরাজের সাথে পরামর্শ করে। তখন কবিরাজ তাকে বলে যে এগুলো তো আসলে মানুষ না, এগুলো হচ্ছে জিন। জিন বলতে জিনদের যেই স্ত্রীলিঙ্গ পরী, এরা বাচ্চা পরী, এরা তোমার নাতির সাথে খেলাধুলা করে। তখন তার মনের মধ্যে একটি দুষ্টু বুদ্ধির উদয় হয়, আসলে দুষ্টু বুদ্ধি না, হয়তো বা তার কাছে সেটা ভালো মনে হয়েছিল। সেটি হলো যে তার নাতির সাথে বিয়ে দেবে পরী, মানে তার নাতির বউ হবে হলো পরী। এটি কিভাবে সম্ভব হবে? তখন সে ওই কবিরাজের সাথে পরামর্শ করে। তখন কবিরাজ তাকে কিছু বুদ্ধি দেয়, এই বুদ্ধি যদি অবলম্বন করা যায় তাহলে হয়তোবা এই জিনিসটা সম্ভব হলেও হতে পারে। তখন এই রিস্কটা নেয়, বলে ঠিক আছে, আমরা দুইজন মিলে এই কাজটি করব। এই তথ্যগুলো কিন্তু বা এই বিষয়গুলো কিন্তু বাড়ির অন্য কাউকে উনি শেয়ার করেননি, না ওই তার নাতির মাকে, না তার স্ত্রীকে, কাউকে বলেননি। চিন্তা করেছে এই বিষয়টি গোপনই রাখবে এবং শুধু তার মধ্যে সীমাবদ্ধ থাকবে। পরের দিন ওই কবিরাজ বিকালবেলায় ওই লোকের বাড়িতে আসে, তাকে খুব আপ্যায়ন করা হয়, সে নাকি রাত্রেবেলা থাকবে। তো থাকবে, ভালো কথা। আর একটা ঘরে এইবার আর নাতির সাথে তিনি ঘুমান নাই, এবার কবিরাজ আর উনি আর একটা ঘরে ঘুমিয়েছে, ওই বাচ্চার সাথে বাচ্চার মা ঘুমিয়েছে। সত্যি সত্যি রাত যখন গভীর হয়েছে, সবাই ঘুমে বিভোর, তখন তারা ঘরের ওই জানালার একটি ফুটো দিয়ে, মানে আগে থেকেই কিন্তু ওত পেতেছিল,
তারা দেখতে পায় তাদের বাড়ির পাশে একটি জঙ্গল রয়েছে, জঙ্গলের ভেতর থেকে ওই যে 5-7টা সুন্দর সুন্দর মেয়ে বাচ্চা বের হয়ে আসছে। বের হয়ে এসে যথারীতি তারা দরজার সামনে গেল, দরজা খুলে গেল, ভেতরে গিয়ে ওই বাচ্চাকে ঘুম থেকে টেনে তুলে এখানে এসে মানে উঠানে এসে খেলাধুলা করছে। তারা খুব চুপিসারে ঘর থেকে বের হয়, এমনভাবে বের হয় কেউ ঘুণাক্ষরে বুঝতে পারেনি। এবং ওখানে এসে, বিশেষ করে জঙ্গলের কাছে এসে কবিরাজের পরামর্শে ওই লোকটি কিছু জিনিস খুঁজতে থাকে যে কোনো কিছু পাওয়া যায় কিনা, কোনো পরীর কোনো ব্যবহার্য কোনো জিনিস পাওয়া যায় কিনা। এর মধ্যে তারা একটি জামার অংশ খুঁজে পায়। তখন ওই কবিরাজ বলে, এই জামার অংশটি তুমি নিয়ে আসো এবং আমি এই বাড়িটা পুরো বন্ধ করে দিব এবং পরবর্তী যা যা প্রয়োজন সেই কাজগুলো আমি করে দিব। তখন সে কি করে, ওই জামার অংশটি নিয়ে আসে, নিয়ে সে ওই ঘরে ঢুকে যায়। ফজরের আজান যখন হবে হবে ভাব, তখন ওই বাচ্চারা সবাই চলে যেতে থাকে। এর মধ্যে সবাই চলে যেতে সক্ষম হয়, কিন্তু একটি বাচ্চা সে ওই ঝোপের কাছে এসে কিছু একটা খুঁজতে থাকে, সে কিছু খুঁজে পাচ্ছে না। এদিকে ফজরের আজান দিয়ে দেয়, তখন ওই যে তার সাথে অন্য বাচ্চারা ছিল তারা এগিয়ে আসে, তারা ওকে হাত ধরে টানাটানি করে, কিন্তু কিছুতেই তাকে নিয়ে যেতে পারে না। এক পর্যায়ে ওই বাচ্চারাও কান্নাকাটি করতে থাকে এবং অশ্রু সজল নয়নে ওই একটি মেয়ে বাচ্চাকে তারা বিদায় দিয়ে জঙ্গলের মধ্যে মিলিয়ে যায়। ফজরের আজান হয়ে যায়, চারদিকে আলো ফুটে ওঠে। তখন ওই লোকটি বের হয়, ওদিকে গ্রামের আরো লোকজন বের হয়েছে। তারা ওই জঙ্গলের পাশে একটি ছোট্ট মেয়েকে কাঁদতে দেখে, খুব কান্নাকাটি করছে। ওই লোকটিও কিন্তু জানতো যে এই মেয়েটি কে, কিন্তু অন্য লোক যারা এসেছে তারা জিজ্ঞেস করছে যে তুমি কে, কোন বাড়ির মেয়ে তুমি, কিন্তু ওই মেয়েটি কোনো কথা বলে না, শুধু কাঁদছে। তখন গ্রামের লোকজন চিন্তা করে যে এই মেয়েটি কোত্থেকে এলো। তখন তো আসলে মানুষজন এতটা সচেতন ছিল না যে এই ধরনের বাচ্চা যদি পাওয়া যায় পুলিশকে খবর দিতে হবে, তো এই চিন্তা তারা আসলে করেনি। আর ওই সময়ে ওই যেই গৃহস্থ যিনি বৃদ্ধ, উনি ওই পরামর্শ সবাই ছিলেন। একটি পর্যায়ে দেখা যায় ওই ছোট্ট মেয়েটি দৌড়ে এসে তাকে আক্রমণ করে বসে এবং বলে যে তুই আমাকে আটকে রেখেছিস, আমাকে যেতে দে। এখন বাচ্চার এই ধরনের আক্রমণে এবং কথাবার্তায় গ্রামের লোকজন অবাক হয় এবং কিছুই বুঝতে পারে না এই বাচ্চাটি এই কথা কেন বলছে। তখন ওই লোকটি বলে যে আসলে বাচ্চাটি যেহেতু আমার বাড়ির কাছে পাওয়া গেছে, আপনারা সকলে সম্মতি দিলে বাচ্চাটিকে আমি আমার কাছে রেখে দিতে চাই। যদি বাচ্চার গার্ডিয়ান যদি আসে তো তার বাচ্চাকে নিয়ে যাবে, নাহলে আমি এই বাচ্চাটাকে পালতে চাই। গ্রামের লোকজন বলে ভালো তো, ঠিক আছে তুমি পালো। তখন ওই বাড়িতেই ওই বাচ্চা বড় হতে থাকে স্বাভাবিক মানুষের মতোই। কিন্তু ওই বাচ্চাটি যে আসলে কে শুধু জানতো ওই গৃহস্থ বৃদ্ধ এবং ওই বাচ্চা নিজে। বাচ্চাটি মানুষের মতো করেই বড় হতে থাকে, একদম স্বাভাবিক মানুষের মতো। মানুষ যেভাবে বড় হয় প্রতি বছর সেও সেভাবে বড় হতে থাকে। এবং ওই যেই তার যে নাতি, ওই নাতির সাথেও সে খেলাধুলা করতে থাকে। নাতিও কিন্তু জানে না যে এটা আসলে কে। যখন ওই মেয়ে বাচ্চা বড় হয়, তার নাতিও বড় হয়, তখন ওই মেয়ে বাচ্চার সাথে তার নাতির বিবাহ দেয়। বিবাহ দেওয়ার পর সবকিছু স্বাভাবিকভাবেই যেতে থাকে। কিন্তু প্রিয় লিসেনার্স, ওই যে তার জামার একটি অংশ, এটা যে কি অংশ এটা নির্দিষ্ট করে বলা যায় না, ওই অংশটি একটি সিন্ধুকের মধ্যে তালা বন্ধ করে রাখা হয়েছিল এবং এমন একটি ছোট্ট ঘরের মধ্যে রাখা হয়েছিল যেই ঘরটি তালাবদ্ধ ছিল এবং ওখানে কেউ যেতে পারত না, ওটা নিষেধ ছিল, তালাবদ্ধ। আর ওটি ওই যেই পরী সে সেটা খুলতেও পারত না।
কারণ হলো ওই ঘরটি এমনভাবে বন্ধ করা ছিল, মানে দোয়া দুরুদ পড়ে এমনভাবে বন্ধ করা ছিল, সে ছাড়া ওই ঘরে সবাই যেতে পারবে। এই কারণে সে ওই ঘরে কখনো যেতে পারতো না, কিন্তু সে জানতো যে তার মুক্তির যে সনদ সেটা ওই ঘরের মধ্যে রয়েছে, কিন্তু সে যেতে পারছে না সেখানে। অনেক চেষ্টা সে করেছে, কিন্তু কখনো সে যেতে পারেনি। ওদিকে তার যখন বিয়ে হয় এই বাড়িরই সন্তানের সাথে, সময়ের পরিক্রমায় তার দুটি ছেলেও হয়। সেই ছেলে বড় হতে থাকে। এদিকে কি হয়, এই ছেলের যেই দাদা দাদি তারা কিন্তু বার্ধক্যজনিত কারণে মারা যায়। এদিকে তার শাশুড়ি রয়েছে, আর তার একটা দেবর রয়েছে। এইভাবেই চলতে থাকে। এর মধ্যে কি হয় যে ওই যেই তার যে দুইটা ছেলে হয়, সরি ভুল হয়ে গেছে আমার বলা, যে তার দেবর ছিল না, মানে তার হাজবেন্ড তো একটাই আর কি, মানে তার একটা বলতে তার ওই পরিবারে তো একটাই সন্তান হয়েছিল। এখন তার তো দুটা সন্তান হয়েছে। এদিকে কি হয়, সেই দুই সন্তানের এক সন্তানকে বিয়ে দেয়। তো বিয়ে যখন দিয়েছে, ওই বিয়ের যে আত্মীয় স্বজনরা এসেছে, আত্মীয় স্বজনদেরকে তো এখন খাওয়াতে হবে। তখন এই যেই পরী, যেই মেয়েটি, এর যে শাশুড়ি রয়েছে, সেই শাশুড়ি বলে যে বৌমা চলো, এখন তো আত্মীয় স্বজন আসবে, অনেক তো থালা বাসন লাগবে। তো তোমার শ্বশুর তো এই ঘরটা তালাবদ্ধ করে রাখতো সব সময়, আমরা তো যাই মাঝে মাঝে, এই ঘরে অনেক জিনিস আছে, তুমি আমার সাথে আসো, আর এখানকার যে থালা বাসন এই জিনিসগুলো নাও, কারণ আত্মীয় স্বজনদেরকে মেহমানদারি করাতে হবে। তখন সে তার শাশুড়ির সাথে ওই ঘরে ঢোকার পর তার শাশুড়ি বলে তুমি এই জিনিসগুলো নিয়ে বের হইও, তুমি এসে তারপর আমরা একসাথে কাজ করব, তুমি যে জিনিসগুলো নিয়ে আসো। বলে আচ্ছা ঠিক আছে। তার শাশুড়ির তো অনেক বয়স হয়ে গেছে, আর যে পরী সে নিজেও এখন ছেলেকে বিয়ে দিয়ে শাশুড়ি হয়েছে, কিন্তু ওই ছেলে পক্ষের আত্মীয় স্বজন এখনো তার বাড়িতে আসেনি আর কি, কিন্তু আসবে ওই উপলক্ষে অনুষ্ঠানটা। এদিকে তার শাশুড়ি বাহিরে গেছে, এখন তার ছেলের বউ তো আসে না, কোথায় গেল। সে ওই ঘরে ঢুকে তার ছেলের বুকের পায়ও না। তখন সে দেখে যে না, থালা বাসন তো একই রকম ভাবে আছে। তখন সে নিজে থালা বাসন নিয়ে আসে, বাড়ির অন্য সদস্যদের সাথে রান্নাবাড়া করে। এদিকে ছেলের শ্বশুর বাড়ির লোকজন আসে, এসে বলে যে এই ছেলের মা কই। এখন ছেলের মা তো এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বলে কেমন কথা, ছেলেকে বিয়ে দিল, এখন ছেলের মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ছেলের বাবা তো আছে, ছেলের মাকে পাওয়া যাচ্ছে না। এখন এটা কিন্তু পরিবারের লোকদেরও একটা কনসার্ন হয়ে যায় যে আসলেই সে গেল কোথায়। সে নাই কোথাও নাই। যাই হোক, আত্মীয় স্বজনরা চলে যায়। এদিকে ওই পরী যে মহিলা, তার তো দুই সন্তান, তাও তো তাদের মাকে খুঁজতে থাকে। তখন কোথাও খুঁজে পাওয়া যায় না। তারা চিন্তা করে যে অনেক সময় মানুষ হারিয়ে গেলে মানুষ কবিরাজের কাছে যায় না, যে সে হারিয়ে যাওয়া মানুষটি কোথায় সন্ধান পাওয়ার জন্য। তখন কবিরাজ সবকিছু শুনে সে বলে যে আসলে সে আর কখনোই ফেরত আসবে না, সে তো মানুষ না, সে তো পরী। তখন তাকে হাজির করানো হয়। তাকে হাজির করানো হলে তখন সে বলে যে হ্যাঁ আমি পরী, আমি এতদিন এই বাড়িতে ছিলাম, ওই বৃদ্ধ বয়স হয়ে মারা গেছে, তা না হলে সে আমার হাতেই মরতো। আমি যদি শুধু আমার কাপড়ের ওই অংশটুকু পেয়ে যেতাম, তাহলে ওই বৃদ্ধকে আমি মেরে ফেলতাম, কারণ আমি আমার পিতামাতার একমাত্র কন্যা সন্তান ছিলাম। আমার পিতামাতা আমাকে না পেয়ে কাঁদতে কাঁদতে তাদের চোখ অন্ধ হয়ে গেছে। তারা এতটা শোক পেয়েছিল। আমার আত্মীয় স্বজনরা, আমার পিতামাতা আমার এখান থেকে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। আমি নিজে চেষ্টা করেছি, পারি নাই, কাউকে বলতে পারি নাই।
কারণ এটা বলা সম্ভব না। আমি যদি বলতাম যে আমি পড়ি, সাথে সাথে আমি মারা যেতাম, আর এই বাড়ির লোকজনের অনেক ক্ষতি হয়ে যেত। কিন্তু আমার মূল ক্ষোভ ছিল ওই বৃদ্ধের উপরে, যে জেনে শুনে আমাকে, আমার পরিবারের লোকদেরকে কষ্ট দিয়েছে। অন্যদের কোনো দোষ নেই। এই জন্য আমি মূলত শাস্তি দিতে চেয়েছিলাম ওই বৃদ্ধকে, পরিবারের অন্য সদস্যদেরকে না। এই জন্য আমি এই বিষয়টি বলতেও পারছিলাম না কাউকে। আমি আমার পিতামাতার কাছে ফিরে গেছি। আমার পিতামাতা আমাকে পেয়ে অনেক খুশি হয়েছে। আর ওই ঘরে আমি নিজে নিজে কখনো ঢুকতে পারতাম না, যেহেতু আমার শাশুড়ি নিজে সাথে করে নিয়ে গেছে ওইখানে, এই জন্য আমি ঢুকতে পেরেছি। আর আমার মুক্তির সনদটাও আমি পেয়ে গেছি। আমি আর কখনো ফেরত আসবো না, বা আসা সম্ভব নয়। তবে আমি আমার সন্তানদেরকে ভালোবাসি, আমি আমার সন্তানদেরকে নিয়ে যাব, আমার যে 2 ছেলে রয়েছে। তো আসলেই ওই পরী আর কখনোই ফেরত আসেনি। আর তার যেই 2টা সন্তান, এর মধ্যে একজন সে একটি মাদ্রাসার প্রিন্সিপাল পর্যন্ত হয়েছিল। তার 2 সন্তানের চেহারাই খুবই সুন্দর ছিল। তার এক সন্তানের তো বিয়ে হয়েছেই, সবাই জানতো তার 2 সন্তান কিন্তু পরীর সন্তান। তো এভাবেই এই গল্পটির সমাপ্তি ঘটে। প্রিয় লিসেনার্স, একটি বিষয় কি আপনারা খেয়াল করেছেন যে আমাদের যেমন পরিবার রয়েছে, আমাদের পিতামাতারা যেমন আমাদের কথা চিন্তা করে তারা পেরেশানিগ্রস্ত হন, ঠিক তেমনি এই জিন পরীরও কিন্তু তাদের পরিবার রয়েছে, তাদেরও পিতামাতা রয়েছে। তাদেরকে তাদের ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখার অধিকার পৃথিবীর কারণেই। এই অধিকার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দেননি। স্বাভাবিকভাবে যদি কোনো বিষয় হয় সেটি ভিন্ন জিনিস, কিন্তু এইভাবে জোর করে কাউকে আবদ্ধ রাখার কোনো বিধান ইসলামে নেই। এবং এটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা নাও করি, আমরা স্বাভাবিক দৃষ্টিকোণ থেকেও যদি চিন্তা করি, তাহলেও কিন্তু এটি একটি অপরাধ, যে অপরাধটি ওই বৃদ্ধ করেছিলেন। কিন্তু উনি স্বাভাবিকভাবে যেহেতু মারা গিয়েছেন, যার কারণে উনি ওনার অপরাধের শাস্তি পাননি। হয়তো আল্লাহর কাছে তিনি পাবেন কিনা জানি না, আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি ক্ষমা করে দিন। কিন্তু ওই পরী তাকে শাস্তি দিতে পারেনি, কিন্তু কারণ সে স্বাভাবিকভাবে মারা গিয়েছিলেন। যাই হোক, এটি ছিল ঘটনা। তার মানে একটি বিষয় কিন্তু আমরা নতুন করে জানতে পারলাম, বা আগেও কিছু কিছু ঘটনায় আমরা এই জিনিসটা শিখেছি। সেটি হচ্ছে যে কোনো জিন বা পরীর ব্যবহৃত কোনো জিনিস যদি কেউ নিয়ে ফেলে, কারো হস্তগত হয়, সে যদি নিজের ইচ্ছায় তাকে আর ফেরত না দেয়, তাহলে সে আর ফেরত যেতে পারে না, তাকে তার দাস হয়ে থাকতে হয়। একটি ঘটনা আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং পুরো ঘটনাটি শুনবেন। আশা করছি এই ঘটনাটি থেকে আপনারা নতুন কিছু শিখতে পারবেন। তো চলে যাচ্ছি মূল ঘটনায়। ঘটনাটি আসিফ আলী ভাই মূলত জানতে পেরেছিলেন ওনারই ভার্সিটির একজন সিনিয়র বড় ভাই, এক রুমমেট, তার কাছ থেকে। মূলত এই ঘটনাটির ভুক্তভোগী ওই বড় ভাই নিজে। উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই একটি লোভনীয় সাবজেক্টে লেখাপড়া করতেন। ওই সাবজেক্টে চান্স পাওয়াটাই অনেক টাফ একটি ব্যাপার। উনি অত্যন্ত মেধাবী একজন স্টুডেন্ট ছিলেন, কিন্তু একজন এত মেধাবী স্টুডেন্ট কিভাবে সে তার লেখাপড়া এবং ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে, এই ঘটনাটি তার জলজান্ত প্রমাণ। তো চলে যাই আমরা মূল ঘটনায়। উনি যখন 3-4 স্টুডেন্ট, তখন ওনার নাকি হঠাৎ করে মাথার মধ্যে একটি ভূত চেপে বসে যে সে পরী দেখবে। ওনাদের কাছাকাছি অবস্থান করা একজন কবিরাজ ছিল। উনি সেই কবিরাজের কাছে যান ওই বয়সেই, সে পরী দেখতে চায়। তখন সে বলে, না, তুমি তো ছোট মানুষ, তুমি এগুলো দেখে কি করবা, তুমি এগুলো দেখে সইতে পারবা না। তো সে তো নাছোড়বান্দা, এবং উনি একজন দুরন্ত মানুষ ছিলেন, সে দেখবেই। সে বারবার কবিরাজ বাচ্চার কথা মনে করে সে বারবার না করে দিছে, কিন্তু এই বাচ্চা এমন ডিস্টার্ব শুরু করছে ওনাকে। তো একটি পর্যায়ে কি হয়, ওই কবিরাজ ওই বাচ্চার কাছে, এই যে ভাই আর কি, তো ওনাদের আবার পারিবারিক অবস্থা মোটামুটি ভালোই ছিল, তো বলে যে আমার তো কিছু টাকা পয়সা লাগবে,
তুমি আমাকে টাকা পয়সা দিতে পারবা কিছু? আমি পরে তোমাকে ফেরত দিয়ে দিব। তখন উনি বলেন যে টাকা পয়সা আমি আপনাকে ম্যানেজ করে দিব, আমাকে ফেরত দিতে হবে না, কিন্তু শর্ত একটা, আমাকে পরী দেখাইতে হবে। তখন উনি কিছুক্ষণ চুপ করে থেকে বলে আচ্ছা ঠিক আছে যাও, তোমাকে আমি দেখাবো। এবং উনি যে কোনোভাবে হোক বাসা থেকে কিছু টাকা পয়সা ম্যানেজ করেন এবং ওই কবিরাজকে দেন। তো কবিরাজও উপকৃত হয় এবং সে তার শর্ত অনুযায়ী দাবি করে বসে যে আমাকে পরী দেখাতে হবে। তো কবিরাজ একটি নির্দিষ্ট সময় এবং দিন বলে দেন যে কোন দিনের কোন সময়ে কোথায় তাকে আসতে হবে। এক পূর্ণিমার রাত্রে তার বাড়ির কাছে একটি মাঠে তাকে আসতে বলেন, একা একা বলেন যে এটা কাউকে বলা যাবে না, এবং উনি কাউকে বলেন। উনি রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে গেছে, কারণ উনি তো ছোট মানুষ, একা একা বের হলে তো বাড়ির লোকজন তাকে বাধা দিবে, সবাই যখন ঘুমিয়ে গেছে তখন টুক করে বের হয়ে গেছে। বের হয়ে ওই মাঠে চলে গেছে, গিয়ে দেখেন যে ওখানে ওই কবিরাজ বসেই আছে। তখন ওই কবিরাজ তাকে বলেন যে এখন তোমাকে পরী দেখাবো, তুমি কিন্তু ভয় পেও না, এখানে যা যা হবে কাউকে বলতে পারবা না। বলে ঠিক আছে, কাউকে বলবো না। তো ওই কবিরাজ সে তার মতো করে মন্ত্র পড়তে শুরু করে। এটা কিন্তু এই যে গল্পটা বলছি, এটা কিন্তু বড় ভাই ওনার বাড়ি ছিল কুষ্টিয়াতে, এই ঘটনাটা কুষ্টিয়ার আর কি, এটি আসিফ ভাইকে বলেছেন, সেইভাবে বলছি। তো সে মন্ত্র পড়তে শুরু করে। মন্ত্র পড়তে পড়তে একটি পর্যায়ে মনে হচ্ছিল দূর থেকে ঘোড়ার খুরের আওয়াজ পাওয়া যাচ্ছে, এবং কিছু সময়ের মধ্যে সুন্দর একটি ঘোড়ার গাড়ি এসে সামনে দাঁড়ায়। ওর ভেতর থেকে 14-15 বছর বয়সী খুব অপরূপা সুন্দরী একজন নারী বের হন। বের হওয়ার পর সে আসে, সে তাকে সালাম দেয়, মানে উপস্থিত সকলকে সালাম দেয়, তারা সালামের উত্তর নেয়। এবং সে এসে বলে এই বড় আসিফ আলী ভাইয়ের বড় ভাইকে, ডিপার্টমেন্টের মানে ইউনিভার্সিটির বড় ভাইকে, যে তোমাকে আমি অনেক আগে থেকেই দেখছি, অনেক আগেই তোমাকে আমি দেখা দিতাম, কিন্তু দেখা দেইনি, তুমি ভয় পেতে পারো এই জন্য। তখন এই বড় ভাই তাকে বলছে যে আমি আপনাকে কি বলে ডাকবো? তখন সে বলছে তুমি আমাকে মা বলে ডাকবে। এখন দেখা যাচ্ছে যে তার থেকে বয়সের পার্থক্য আছে অল্প বিস্তর, কিন্তু তাকে মা বলে ডাকতে কেমন লাগে। তারপর সে বলছে আচ্ছা ঠিক আছে ডাকবো। এবং তখন ওই যে পরী সে বলে আমি তোমার সবসময় আশেপাশেই থাকবো, তোমার উপকার করার চেষ্টা করব, যখন ডাকবা চলে আসবো, তবে আমি তোমাকে দেখা দিব স্বপ্নের মধ্যে সব সময়, এমনি বাহ্যিকভাবে খুব কম দেখা দিব। তো এই বলে সে যেভাবে এসেছিল সেভাবেই আবার ওই ঘোড়ার গাড়িতে চলে যায়। এরপরে কেটে যায় বেশ কিছু বছর। মাঝে মাঝে স্বপ্নের মধ্যে সে ওই পরীকে দেখতে পেত, স্বপ্নের মধ্যে কথা বলতো। একবার কি হলো, স্থানীয় একটি নির্বাচনে সে ওই ভোট কেন্দ্রের পাশ দিয়ে যাচ্ছিল, যেগুলো অনেক মানুষ, দিনের বেলা প্রচুর মানুষ আসছে ভোট দেওয়ার জন্য, বেশ উৎসব মুখর পরিবেশ। তখন সে চিন্তা করলো যে আচ্ছা এখন ওই পরীটাকে ডাক দিয়ে দেখি তো দিনের বেলা এত মানুষের সামনে আমার কাছে আসে কিনা। তখন সে ডাক দেয়। কয়েকবার ডাক দেওয়ার পর সে দেখতে পায় তার থেকে কিছুটা অদূরে একটি বড় গাছ ছিল, এই গাছটি শেকড় সহ উপড়ে পড়ে গেল, এবং ওইখানে মনে হলো কারো অবয়ব সে দেখতে পেল। স্থানীয় লোকজন তারা হঠাৎ করে চমকে উঠছে, কি ব্যাপার, গাছ এভাবে পড়লো, নির্বাচন চলছে ভোট কেন্দ্রের পাশাপাশি, আবার কোনো নাশকতা কিনা। বলে যে না, এগুলো কিছু না, গাছ এমনিতেই শিকড় সহ পড়ে গেছে। তাই হোক, বিষয়টা সকলে স্বাভাবিকভাবে নিয়েছে, কিন্তু ওই ভাই কিন্তু জানতো বিষয়টা স্বাভাবিক না। এর কয়েকদিন পরে উনি রাতের বেলা বাজার থেকে ফিরছিলেন। হঠাৎ করে একটি কুকুর তার পথ আগলে দাঁড়ায় এবং কুকুরটি খুব ঘেউ ঘেউ করতে থাকে। কুকুরটির ঘেউ ঘেউ শুনে এবং দেখে মনে হচ্ছিল কুকুরটি মূলত তাকে দেখে ঘেউ ঘেউ করছে, তার পাশে কেউ একজন আছে তাকে দেখে ঘেউ ঘেউ করছে। সে তো খুব অবাক হয়, কি ব্যাপার, আমার সাথে তো কেউ নেই, এরকম ঘেউ ঘেউ করছে কেন? যাই হোক, কুকুরটি আবার পরে চলে যায়, কোনো কারণে হঠাৎ করে সে থেমে যায়, আবার সে চলে যায়। এর কিছুদিন পর ঘটে আরো একটি ঘটনা। তখনও তো উনি মানে বড় হননি, ছোট মানুষই বলা চলে, খেলার মাঠে
ক্রিকেট খেলা হচ্ছে। এলাকার সিনিয়রদের একটি দল, জুনিয়রদের একটি দল। সিনিয়রদের যে দলটি রয়েছে তাদের বয়স মোটামুটি 20-22 বছর, আর জুনিয়রদের যে দলটি রয়েছে তাদের বয়স মোটামুটি 12-13 বছর। এটি একটি প্রীতি ম্যাচ আর কি, মানে হার জিত বিষয় না, এটা প্রীতি ম্যাচ, এটা আনন্দ। খেলার মাঠে কি হয় যে ওই যে বড় ভাই আর কি, উনি ব্যাটিং করছে, তো হঠাৎ করে ওনাকে আম্পায়ার আউট দিয়ে দেয়। আউট দেওয়ার পিছনে কারণ ছিল যিনি বোলিং করছেন উনি এলবিডব্লিউ আবেদন করেন আম্পায়ারের কাছে, আম্পায়ার সেটা অ্যাকসেপ্ট করেন, তাকে আউট দিয়ে দেন। এখন উনি বলছেন যে না, এলবিডব্লিউ হয়নি। তো কথা কাটাকাটির একটা পর্যায়ে যে ঘটনাটি ঘটে সেটি হলো ওই যে বড় যিনি আছেন উনি হাতের কাছে থাকা একটা স্ট্যাম্প বা ব্যাট কিছু একটা দিয়ে ওই ভাইকে আঘাত করে বসেন। মানে সিনিয়র যিনি, তিনি আঘাত করেন এই জুনিয়রকে। মূলত আঘাতটা করেছিলেন ব্যাট দিয়ে, মানে তার হাত থেকে ব্যাট কেড়ে নিয়ে তাকে তার মাথায় আঘাত করেছে, এবং আঘাত করার সাথে সাথে উনি পড়ে গেছেন নিচে। সকলে ভেবেছিল যে যে জোরে আঘাত করেছে তাতে তার মারা যাওয়ার কথা, কিন্তু এই আসিফ আলী ভাইয়ের যেই ডিপার্টমেন্টের মানে ভার্সিটির বড় ভাই, তিনি নাকি মানে দেখেন যে তার মাথায় কিছুই হয় নাই, একদম স্বাভাবিক। তিনি যখন দেখলেন তিনি একদম স্বাভাবিক, তিনি দৌড়ে গিয়ে একটা স্ট্যাম্প উঠিয়ে নিয়ে ওই যে ওই খেলার মাঠে তার যে সিনিয়র তার মাথায় মেরেছে সেই সজোরে এক বাড়ি। বাড়ি দেওয়ার সাথে সাথে ওই স্ট্যাম্প ভেঙে গেছে এবং তার মাথা মানে খুবই বাজেভাবে ইনজিউর্ড হয়, দরদর করে রক্ত পড়তে থাকে, এবং পরবর্তীতে বিচার সালিশে বিশাল অঙ্কের একটা জরিমানা দিতে হয়েছিল এই চিকিৎসা বাবদ। সকলে খুব অবাক হয়েছিল যে 20-22 বছর বয়সী একটা ছেলে ব্যাট দিয়ে এই ছোট ছেলেকে মাথায় এত জোরে আঘাত করলো, তার কিচ্ছু হলো না, আর এ একটা স্ট্যাম্প দিয়ে বাড়ি দিল তার থেকে উঁচা লম্বা সিনিয়র একজনকে, সেই স্ট্যাম্প ভেঙে গেল এবং তার মাথার কি ভয়াবহ অবস্থা হলো। এটা কিভাবে সম্ভব? কিন্তু এটি কিন্তু মূলত কেউ বুঝতে পারেনি যে কি কারণে এটা হয়েছে। পরবর্তীতে ওই যে পরী, তার কাছ থেকে সে জানতে পারে এই যে গাছ উপড়ে যাওয়া এবং তার পাশে অদৃশ্য কাউকে দেখে কুকুর ঘেউ ঘেউ করছিল, তারপরে এই যে খেলার মাঠে তাকে যে ব্যাট দিয়ে বাড়ি দেওয়া হলো, এটি কিছুই যে হয়নি, এর সব কিছুর পিছনে, এই তিনটা বিষয়ের পিছনে ওই পরীর উপস্থিতি ছিল, এবং সে যে আবার স্ট্যাম্প দিয়ে আরেকজনকে বাড়ি দিয়েছে এখানেও পরীর হস্তক্ষেপ ছিল। যাই হোক, এভাবে কেটে যেতে থাকে দিন। উনি অত্যন্ত মেধাবী ছিলেন, যার কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খুবই লোভনীয় একটি সাবজেক্টে চান্স পেয়ে যান। তো চান্স পাওয়ার পর ওনার লেখাপড়া আগাচ্ছিল না। ওই সময়ে যেটি হয়, তখন ভূত এফএম হতো রেডিও ফুর্তিতে 88.0 FM এ। আপনারা অনেকেই সেই ভূত এফএম শুনেছেন। তো 2011 সালের দিকে রাতের বেলা এই আসিফ আলী ভাই উনি ভূত এফএম শুনছেন, আর ওনার ওই রুমমেট যে ভাই, ভার্সিটির বড় ভাই, সে আবার ভূত এফএম শুনতো না, সে মোবাইলে এফএম এ অন্য কোনো গান টান শুনতো আর কি, ভূত এফএম খুব একটা বেশি শুনতো না। তো এক রাতে ওনার সাথে একই রুমে ছিলেন আসিফ আলী ভাই, হেডফোন দিয়ে ভূত এফএম শুনছেন, উনি অন্য কিছু শুনছেন। হঠাৎ করে উনি বলে ওঠেন যে আসিফ, তোমার হেডফোনটা দাও, আমি আজকে ভূত এফএম শুনবো। তো আসিফ আলী ভাই হেডফোনটা দিয়ে দেন। তো হেডফোন দিয়ে শুনতে শুনতে হঠাৎ করে উনি বলে ওঠেন যে ইউরেকা, পেয়েছি পেয়েছি। তখন আসিফ আলী ভাই বলেন, কি পাইছেন ভাই? বলে বলবো, পরে বলবো। পরদিন সকালবেলা ওই ভাইকে রুমে আর পাওয়া যায় না। উনি মনে করেছেন যে হয়তো ভার্সিটিতে গেছেন, কিন্তু না, ভার্সিটিতে উনি যাননি, উনি বাড়িতে চলে গেছেন। বেশ কিছুদিন পর উনি ফেরত আসেন। যখন আসেন তখন আসিফ আলী ভাই জিজ্ঞেস করেন, ভাই আপনি কোথায় গিয়েছিলেন হঠাৎ করে, কোনো কথাবার্তা না বলেই?
চলে গেলেন। বলে হ্যাঁ গেছিলাম, আমি এমন একটা তথ্য পেয়েছি যেটা আমি বাস্তব রূপদান করার জন্য আমি আর অপেক্ষা করতে পারিনি। তারপর উনি বলছেন যে দীর্ঘদিন ধরে আমি পজেসড হয়ে আছি, এই অবস্থা থেকে আমি মুক্তি পেতে চেয়েছিলাম, অনেক লোকজনদেরকে দেখিয়েছি কিন্তু আমি কোনো সমাধান খুঁজে পাইনি। তো ভূতে প্রেমে এমন একটি গল্প হচ্ছিল, ওই গল্পে আমার মতো এই সমস্যার একজন মানুষ কিভাবে মুক্তি পেয়েছে ওই সময় ওই ঘটনাটি চলছিল। তো উনি যেভাবে মুক্তি পেয়েছে আমি ওই সমাধানটা মনে হয়েছে আমার জন্য পারফেক্ট হবে, এই জন্য আমি খুশি হয়েছিলাম এবং সেই সমাধানটা করার জন্য আমি বাড়িতে চলে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে আমি অনেক হুজুরদেরকে দেখিয়েছি যারা এই বিষয়গুলো পারেন, এবং আমি মোটামুটি অনেকটা পথ এগিয়েও গিয়েছি। তো যাই হোক, আসিফ আলী ভাই ওই ভাইকে জিজ্ঞেস করেন, আচ্ছা আপনি যেই পজেসড হয়ে আছেন আপনার ফিলিংসটা কেমন হয়, যে আপনার সাথে যে সবসময় ওই জিনিসটি থাকে? তখন সে বলে যে এটি একটি সফটওয়্যারের মতো, মাথার উপরে মনে হচ্ছে যে কোনো একটা অংশ চেপে ধরে বসে আছে এবং মাথা হ্যাং হয়ে থাকে, মাথা কাজ করে না ঠিকঠাক মতো। মূলত এই কারণেই কিন্তু উনি লেখাপড়া ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর আর আগাতে পারছিলেন না। তার আগ পর্যন্ত উনি অনেকটা এগিয়েছেন, কিন্তু ইউনিভার্সিটিতে উনি যে সাবজেক্টে ভর্তি হয়েছেন সেই সাবজেক্টের পড়াশোনার প্রেশার খুব বেশি, উনি আর সেটা নিতে পারছিলেন না, অথচ উনি অত্যন্ত মেধাবী একজন স্টুডেন্ট ছিলেন। এরপরে উনি নাকি মাঝে মাঝে বাড়িতে যেতেন এবং ওনার আচার আচরণে অদ্ভুত কিছু পরিবর্তন হতে থাকে, অনেকটা পাগলামি করতে থাকেন। কারণ উনি এই সমস্যার সমাধানের জন্য একাধিক তান্ত্রিক কবিরাজের কাছে দৌড়াদৌড়ি করেছিলেন, এক একজন এক এক রকম ভাবে ট্রিটমেন্ট দেওয়ার কারণে ওনার মানসিক কিছু সমস্যা দেখা দিয়েছিল, যার ফলে উনি পাবনা মেন্টাল হসপিটালে 2 মাস ভর্তি ছিলেন। পরবর্তীতে উনি সুস্থ হয়েছিলেন এবং এই সমস্যা থেকে উনি নিষ্কৃতিও পেয়েছিলেন। এখন তিনি ভালো আছেন। কিন্তু একটি ভয়ানক ব্যাপার সেটি হলো এই যে একজন তান্ত্রিক যে ওই যে পরীকে ডেকে নিয়ে এসেছিল, এই বিষয়টি নাকি সম্পূর্ণ ছিল একটি আইওয়াশ বলতে এটা যে ভেলকিবাদী তা না, ওনাকে ওই ছোট বয়সেই তার কোনো পরিচিত লোকদের মাধ্যম দিয়ে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। এই সব কিছু মূলত একটা পরিকল্পনার অংশ ছিল। ব্ল্যাক ম্যাজিক করে তার উপর এই জিনটি চালান করে দেওয়া হয়েছিল, বা এই পরীটি, জিনদের মধ্যে যেই স্ত্রীলিঙ্গ পরী বলি আমরা, এই পরীটি তাকে বলেছিল সে তার উপকার করবে, আসলে সে তার উপকার করেনি, সে সবসময় তার ক্ষতিই করেছে। আর কুকুর সবসময় খারাপ এবং পিশাচ দুষ্টু জিনদের দেখলে ঘেউ ঘেউ করে ওঠে। তার সাথে যখন ওই জিনিসটি ছিল তখন ওই কুকুর ঘেউ ঘেউ করে উঠেছিল, কিন্তু ওইটার মর্ম তো তখন সে বুঝতে পারেনি, এটা পরবর্তীতে জানা গিয়েছে। এবং অনেক কষ্টে ওই জিনিসটা থেকে তাকে আল্লাহর অশেষ রহমতে মুক্তিদান করা গেছে। এখন তিনি ভালো আছেন, আমরা দোয়া করি উনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তো প্রিয় লিসেনার্স, দেখেছেন আপনারা যে কিভাবে খুব সূক্ষ্মভাবে পরিকল্পনা করে একটি মানুষের মস্তিষ্কের অবস্থানকে চিন্তা ভাবনাকে চেঞ্জ করে দেওয়া যায়। উনি শিশু বয়সে হঠাৎ করে ওনার পরীকে দেখার ইচ্ছা জেগেছে, এটা কিন্তু হওয়ার কথা নয়। এবং তারপরে বিভিন্ন ঘটনা প্রবাহের মাধ্যম দিয়ে ওই পরীটি তার সাথে চলে আসে। কিন্তু মূলত ব্ল্যাক ম্যাজিকের মাধ্যম দিয়ে আগে থেকেই তার এই ইচ্ছা এবং পরীকে চালান করে দেওয়া হয়েছে। তার ইচ্ছা পরীকে দেখবে, আর ওই পরী বা ওই দুষ্টু পরীকে তার উপর চালান করে দেওয়া হয়েছিল, এবং যেটা উনি বহু বছর ভুগেছিলেন, এবং মেন্টাল হসপিটালেও তাকে 2 মাস থাকতে হয়েছে। প্রিয় লিসেনার্স, আমরা বলি সবসময় সতর্ক থাকতে। কেউ যদি আমাদেরকে ব্ল্যাক ম্যাজিক করে থাকে, সেখান থেকে আমরা রুকিয়ার মাধ্যমে এই সমস্যার সমাধানের চেষ্টা করব। তান্ত্রিক কবিরাজের কাছে গেলে রুকিয়া না করে যদি ভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয়, এতে কিন্তু মাথার আরো ক্ষতি হতে পারে বা শারীরিক অনেক ক্ষতি হতে পারে, যেটার প্রমাণ কিন্তু এই বড় ভাই পরবর্তীতে কিন্তু উনি রুকিয়ার মাধ্যম দিয়ে সুস্থ হয়েছেন। এই জন্য আমরা শরিয়া সম্মত পদ্ধতি অনুযায়ী এই ধরনের সমস্যা সলভ নেয়ার চেষ্টা করব, যারা এগুলো জানেন। আর প্রিয় লিসেনার্স, আমি একটা বিষয় আমাদের চ্যানেল ডেসক্রিপশনে বলা আছে যে অনেকেই আমার কাছে বিভিন্ন সমস্যার সমাধান চান, ইমেল করেন, রিকোয়েস্ট করেন,
কিন্তু আমি কিন্তু এই বিষয়ের কোনো সমাধান দিতে পারি না, এবং এই ধরনের কোনো কমেন্ট কেউ করলেও আমি সেটার কোনো সলিউশন দিতে পারি না, কোনো উত্তরও দিতে পারি না। এবং অনেকে বলেন যে কোনো একজন ব্যক্তির ফোন নাম্বার দেন যেখানে গেলে সমস্যার সমাধান হবে, আমি এটাও দিতে পারি না। আমার এই অক্ষমতাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং এই ধরনের কমেন্ট আপনারা কেউ করবেন না যেটা আমার সীমাবদ্ধতা রয়েছে এবং এটা আমার ক্ষমতার বাইরে। আমি শুধু একজন স্টোরি টেলার, এর বাইরে আমি একজন খুবই নগণ্য সাধারণ একজন মানুষ। আমার শুধু এই স্টোরিগুলো বলে আপনাদেরকে সতর্ক করা, এই সতর্কতার মাধ্যম দিয়ে ভৌতিক ঘটনা উপস্থাপনের মাধ্যমে যদি আপনাদেরকে কিছুটা আনন্দ দিতে পারি, এটাই আমার উদ্দেশ্য। শুধু আনন্দ দেওয়াটাই উদ্দেশ্য নয়, আপনারা যেন সতর্ক হন সেটা উদ্দেশ্য। কিন্তু সমাধান দেওয়ার মতো কোনো ক্ষমতা সেটি আমার নেই, বা এই বিষয়ে কারো ফোন নাম্বার দেয়া বা এই বিষয়গুলো সম্পর্কিত কোনো তথ্য শেয়ার করার ক্ষমতাও আমার নেই। তো আশা করছি আমার এই অক্ষমতাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর এই ধরনের অনুরোধ আপনারা কেউ করবেন না।